দর্শক আসসালামু আলাইকুম। গত ১৩ তারিখে ধানমন্ডি ৩২ নম্বরের ওখানে এক নারীকে চরমভাবে আঘাত করা হয়, পিটায় চরমভাবে পিটুনি দেওয়া হয়। এরপর যা ঘটল সেই ঘটনাটা নিয়ে একটু আলোচনা করব আজকে। তার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। দর্শক, মায়ের বয়সী একজন নারী ফুটপাত দিয়ে হাঁটতেছিলেন ৩২ নম্বরের ওই পথ দিয়ে। সেখানেই তাকে আঘাত করা হয়, মব সৃষ্টি করা হয় এবং খুবই অপদস্থ করা হয় এবং খুবই অমানবিকভাবে। তারপর যা ঘটল, পুলিশ ওই নারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তারপর তাকে এক ইউনিভার্সিটি ছাত্রের হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করে। আদালত ওনাকে জামিন দেয়নি। এখন আমার প্রশ্ন, প্রিয় দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, যে মানুষটি ভিকটিম আঘাতপ্রাপ্ত হলো তিনি গ্রেপ্তার হলেন, আর যারা আঘাত করলো তারা গ্রেপ্তার হলো না। বিষয়টা কেমন লাগে না? ফৌজদারি অপরাধ কোনটা? কি যিনি মার খেলেন তিনি ফৌজদারি অপরাধ করলেন, নাকি যারা মার দিল তারা ফৌজদারি অপরাধ করলো? নিয়ম হচ্ছে, যারা ফৌজদারি অপরাধ করবে, যিনি বা যারা, পুলিশ তাদেরকে ধরবে। কিন্তু ঘটলো ঠিক তার উল্টোটা। গত 14 মাস ধরে বাংলাদেশে এমন হাজার হাজার ঘটনা ঘটেছে, ঘটে চলেছে এবং ঘটতে থাকবে। মনে হয় এটা কেমন আইনের শাসন বাংলাদেশে? এই যে বিগত সরকারের পতনের জন্য যে আন্দোলন, সেই আন্দোলনের সময় অনেক মানুষ কিন্তু মারা গেছে। তাহলে এই মানুষগুলো কি এই শাসন ব্যবস্থার জন্য মারা গেছে? যে শাসন ব্যবস্থায় যিনি মার খাবেন তিনি জেলে যাবেন, যারা বা যিনি মার দিবেন তার কিচ্ছু হবে না। এর জন্য কি মানুষ তখন রাস্তায় নেমেছিল? এই শাসন ব্যবস্থার জন্য? বাংলাদেশের আইন, বিচার ব্যবস্থা, ওই যে একটা কথা আছে না, বিচারের বাণী নীরবে কাঁদে। এখন আমাদের দেশের অবস্থাটা হচ্ছে অনেকটা সেই রকম, বিচারের বাণী নীরবে কাঁদে। দর্শক, ছোট্ট একটা গল্প বলবো, যদি সময় থাকে শুনবেন। গুরু এবং শিষ্য ওনারা এক দেশে গেলেন। যাওয়ার পর দেখলেন সেই দেশে দুধের চেয়ে ঘিয়ের দাম কম। 10 কেজি দুধ দুধ থেকে 1 কেজি ঘি তৈরি হয়, তাহলে দুধের চেয়ে ঘিয়ের দাম 10 গুণ বেশি হওয়ার কথা, কিন্তু সেখানে ঘিয়ের দাম কম, দুধের দাম বেশি। গুরু তখন ভাবলেন এই দেশে থাকা যাবে না। তখন তিনি ও দেশ থেকে শিষ্যকে বললেন যে চলো আমরা এ দেশে থাকবো না, এ দেশে আহ, দুধের চেয়ে ঘিয়ের দাম কম। তো শিষ্য বলল যে এটাই তো ভালো, আমি যাব না। গুরুজি, আমি যাব না, আপনি যান, আমি এখানেই থাকবো, আমি ঘি খাবো, ঘি আমার খুব প্রিয়। যেহেতু এখানে ঘিটা দুধের চেয়ে কম দামে পাওয়া যায়, আমি ঘি খাবো, আমি এখানে থাকবো। তো গুরু বললেন যে দেখ, এই দেশে থাকলে তোর অনেক বিপদ হবে। শিষ্য তখন বুঝলেন না। শিষ্য থেকে গেলেন, গুরু অন্য দেশে, পাশের দেশে চলে গেলেন। এরপর এক সময় রাজ দরবারের একটা আদেশ হলো, এক ব্যক্তির বিরুদ্ধে তাকে শুলে চড়িয়ে হত্যা করতে হবে। তো যখন রাজ কর্মচারীরা তাকে শুলে চড়াতে নিয়ে গেল, দেখলো লোকটা এতটাই যে চিকনা, হ্যাঁ, তার একদম চিকনা একটা মানুষ, এই লোককে শুলে চড়িয়ে হত্যা করাটা অনেক কঠিন। মানে তাকে শুলে চড়ানো যাবে না, কারণ শুলের যে সাইজ, ওই লোকের সাইজ প্রায় সেম। এই কারণে তাকে শুলে চড়ানো যাচ্ছে না। তখন রাজ কর্মচারীরা রাজাকে গিয়ে বললেন যে হুজুর,
এই লোকটা এতটাই চিকনা যে তাকে শুলে চড়িয়ে কোনোভাবে হত্যা করা আহ, যাবে না বা হত্যা করা যাচ্ছে না। তখন রাজা বললেন যে ঠিক আছে, তাহলে মোটা সোটা কাউকে এনে শুলে চড়িয়ে দাও। তখন তারা খোঁজা শুরু করলো মোটা সোটা মানুষ। তো বনের কাছেই দেখলো এক লোক খুব বেশ মোটা সোটা, তাকে ধরে নিয়ে আসলো ওই শিষ্য। সে ঘি খেয়ে খেয়ে একেবারে মোটা হয়ে গেছে। তারপর তাকে এখন শুলে চড়াবে, তাকে বন্দি করে রাখা হলো। তো শুলের যেদিন চড়াবে তার আগে তাকে প্রশ্ন করা হলো যে তোমার জীবনের শেষ ইচ্ছে কি, তোমাকে তো শুলে চড়ানো হবে। তখন এই, ওই শিষ্য বলল, আমার জীবনের শেষ ইচ্ছে হচ্ছে আমি আমার গুরুজির সাথে একটু কথা বলতে চাই। তো বললো কোথায় তোমার গুরু? বললো যে পাশের দেশে। তো ওরা সেই পাশের দেশ থেকে গুরুকে নিয়ে আসছে, আমন্ত্রণ জানিয়ে যে আপনার এক শিষ্য আছে এখানে, আপনার সাথে কথা বলতে চায়। তো আসার পর আহ, বললো যে হ্যাঁ, এই যে তোমার গুরুকে নিয়ে আসছি, তুমি কি কথা বলবা বলো। তো গুরু বলল যে আমি কারো সামনে কথা বলবো না। তখন অন্যরা সব চলে গেল, গুরু আর শিষ্য কথা হলো। তো শিষ্য বলল যে গুরুজি, আপনি আমাকে বলছিলেন আমি এই দেশে যেন না থাকি, কেন বলছিলেন? তখন গুরু বলল যে এই যে এখন তোমাকে শুলে চড়াবে, তুমি কি কোনো অপরাধ করেছ? বললো না, আমি তো কোনো অপরাধ করিনি। বলে যে, আমি যেদিন এই দেশে আসছি তখনই বুঝেছিলাম যে এটা একটা বেকুবের দেশ, এই দেশের রাজা বড় বেকুব, সে কারণে এই দেশের আইন শৃঙ্খলাগুলো এইরকমই বেকুবি। আর না হয় দুধের চেয়ে ঘিয়ের দাম কম হবে কেন? আমি বুঝতে পেরেছি দেশে থাকলে বিপদ হতে পারে, সে কারণে আমি এই দেশ থেকে চলে গেছি। তুমি বুঝতে পারোনি, তুমি থেকে গেছো, এখন তুমি ফেঁসে গেছো, এখন তো তোমাকে শুলে চড়াবে, তোমার কিছুই করার নাই, তোমাকে মরতেই হবে। তখন শিষ্য বলল যে গুরুজি, আমি ভুল করেছি, আমি বেকুব চিনতে পারি। প্রিয় দর্শক, আমাদের দেশে এখন পরিস্থিতিটা সেটাই। অর্থাৎ কে জেলে যাবে আর কে ছাড়া পাবে, সেটাই আমাদের শাসন ব্যবস্থা নির্ধারণ করতে পারে। যখন যাকে খুশি তাকে জেলে ঢুকিয়ে দিচ্ছে, মামলার তো অভাব নেই, কোনো একটা মামলা একটা নাম খালি আছে ঢুকিয়ে দেয়। ওই যে অজ্ঞাতনামা নাম থাকে, একটা মামলা যখন 30 জনের নাম মেনশন করে তারপর বলল যে 200-300 অজ্ঞাতনামা, 200-300 লোক থাকে, সেখানে যে কারো নাম ঢুকিয়ে দেওয়া কোনো ব্যাপার না। এই হলো আমাদের আইনের শাসন। এই যে শত শত মানুষ জীবন দিয়ে রক্ত দিয়ে লড়াই করে একটা সরকারের পতন ঘটিয়ে এই শাসনটা আমাদেরকে উপহার দিয়েছে। আমাদের একজন নোবেল জয়ী কি নোবেল শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনূস আছে, আমাদের গর্বের ধন। আর সেই গর্বের ধন আমাদেরকে এই শাসনটা উপহার দিলেন। তিনি তার নিজের 666 কোটি টাকা কর মওকুফ করে নিলেন। এ ভদ্রলোক কর দেয় সরকারকে। বাংলাদেশের বন্যা, দুর্যোগ, ঘূর্ণিঝড়, টর্নেডো, কত দুর্যোগ চলে গেছে, কখনো দেখিনি তাকে এক প্যাকেট পান নিয়ে জনগণের পাশে গিয়ে দাঁড়াতে, কিংবা সারা পৃথিবীতে বাংলাদেশের পক্ষে দুটো কথা বলতে। তিনি বাঙালি হিসেবে কখনো গর্ববোধ করতে আমরা দেখিনি। তাকে কখনো আমরা শহীদ মিনারে যেতে দেখিনি, স্মৃতিসৌধে যেতে দেখিনি। আপনারা দেখেছেন? দেখিনি তো। এই মানুষটার দেশপ্রেম নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন ছিল, তারপরেও যারা তাকে বসিয়েছেন তাদের দেশপ্রেম নিয়েও কিন্তু প্রশ্ন রয়ে গেছে এবং তৈরি হবে। সামনে যে দিনগুলো আসবে, আসছে, সেই অন্ধকার দিন, আমরা খুব অন্ধকারে ঢুকে গেছি অলরেডি। আয়ামে জাহেলিয়াত যেটাকে বলা হয়, আয়ামে জাহেলিয়াত নয় কি? আমি আপনাকে আঘাত করলাম, তো আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে, আমাকে নেবে না, এটা হলো আয়ামে জাহেলিয়াত না? আমরা মূলত এখন আয়ামে জাহিলিয়াতের যুগে বসবাস করছি। এই আয়ামে জাহিলিয়াত থেকে বেরিয়ে একদিন ঠিকই বেরিয়ে আসবো, কারণ এখন সভ্য যুগ, আধুনিক যুগ। এই জাহিলিয়াত বেশি দিন কিন্তু টিকতে পারবে না। আবারও মানুষ রক্ত দিবে, আবারও লাখো মানুষ রাস্তা নামবে, সেদিন বেশি দূরে নয়। মানুষের ধৈর্য এবং সহ্যের সীমা সীমিত, বিশেষ করে বাঙালিদের। বাঙালিরা আবেগে নেমে যায়,
কি ঘটবে সেটা ভবিষ্যৎ দেখতে পায় না। এই যে ঘটে গেল, ঘটার পর যা এখন আমাদের সামনে যেটা চলে আসলো সেটা তো সবাই হাতে নাতে পাচ্ছেন, সবাই পাচ্ছেন, সবাই বুঝছেন, সবাই ভুক্তভোগী। কিন্তু এই যে আমাদের মতো একদল মানুষ যারা কথা বলেন মিডিয়ায়, তারা অনেকেই কিন্তু তৃপ্তির ঢেকুর তুলছেন, কারণ এখন তাকে ধরছে না। তিনি কাউকে পিটাইলে ওই যে পিটুনি খাবে তাকে ধরবে, এই কারণে তিনি খুব ভালো পজিশনে আছেন। এই শাসনটা তার কাছে খুব ভালো লাগছে। এই মানুষগুলোকে আমরা এর আগে যখন সরকারের সমালোচনা করতো তখন ভাবতাম, আহ কি ফেরেস্তার মতো মানুষ, এই সোনার মানুষগুলো, আহারে। আর সেই মানুষগুলো এখন দুঃশাসনের সমালোচনা করছে না। হ্যাঁ, করছে না তো। শুধু ওই কে কখন কিভাবে ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার কৌশলগুলো নিয়েই শুধু আলোচনা হচ্ছে, কিন্তু এই যে মানুষ, এই যে বাংলাদেশের কোটি কোটি মানুষ, তাদের কথা কিন্তু ভাবছে না। বর্তমানে বাংলাদেশের মানুষ যেভাবে হাঁপিয়ে উঠছে, মানুষ যেভাবে বেকার হচ্ছে, শিল্প কারখানাগুলো যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, বাংলাদেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাচ্ছে, বাংলাদেশের উন্নয়ন স্থবির হয়ে গেছে, উন্নয়ন তো নাই, জিরোতে চলে আসছে এখন। বাংলাদেশের জিডিপির গ্রোথ কোথায়? সবগুলো মিলালে সামনের যে দিনগুলো আসে না, চরম এক অন্ধকার হোলের ভিতরে আমরা ঢুকে গেছি। কিছু দূর যেতে হবে, এই অন্ধকারে হাঁটতে হবে, অনেক কষ্ট করতে হবে, তারপর এক সময় দেখবে আলো আসবে, অনেক মানুষ রাস্তায় নামবে। অনেক না, কোটি কোটি মানুষ। আগে তো লাখ লাখ মানুষ রাস্তায় নামছে, এখন দেখবেন কোটি কোটি মানুষ রাস্তায় নামবে। সেই সময় কিন্তু খুব কাছাকাছি। প্রিয় দর্শক, আজ আর কথা বাড়াবো না। আলোচনা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।